এসএসসিতে আর্থিক দুর্নীতি হয়েছে কার্যত স্বীকার করে নিল রাজ্য সরকারের আইনজীবী। এটা স্বীকার করার মতন যথেষ্ট এভিডেন্স এবং টোটাল যদি আপনি মানে তার সমস্ত ডকুমেন্টস দেখেন, স্বীকার না করে আর কোনো উপায় নেই। তার কারণ হচ্ছে যে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারাও যে টাকার লেনদেন হয়েছিল এইটা কার্যত বহু জায়গায় তার স্বীকারোক্তি আছে। তারপরে সিবিআই যে ইনভেস্টিগেশন করেছে, প্রথমে হাইকোর্ট পরে সুপ্রিম কোর্টের অর্ডারে সিবিআইও এই জায়গাটাকে ধরেছে যে যারা ইল্লিগাল চাকরি পেয়েছে পুরোটাই টাকার মারফত হয়েছে। সুতরাং টাকার লেনদেনটা যে হয়েছে চাকরি দেওয়ার ক্ষেত্রে তাতে কোনো সন্দেহ নেই, এবং চাকরি প্রার্থীরা তারা জেনে বুঝেই এইটা করেছেন। তার কারণ হচ্ছে যে যারা হয়তো দেখা গেল সাদা খাতা জমা দিয়েছে বা ওই 5-10 পাওয়া পাবলিক, তারা জানে যে তাদের টাকার জোর আছে, বা অমুক মন্ত্রীকে ধরে তমুক কাউন্সিলরকে ধরে একে ওকে ধরে তারা করে ফেলবে। আজকে সিবিআই যখন একের পর এক সেই জিনিসগুলো বার করছে, কার্যত তাদের আর অস্বীকার করার জায়গা নেই। কারণ বোর্ড তারা অস্বীকার করতো সিবিআই এর ব্যাপারটা, কিন্তু বোর্ড যেখানে বলছে, রিক্রুটিং অথরিটি বোর্ড কিন্তু আপনাকে মনে রাখতে হবে রাজ্য সরকারের অধীনে। বোর্ডও যেখানে বলছে হ্যাঁ কারচুপি হয়েছে, দুর্নীতি হয়েছে, সেক্ষেত্রে রাজ্য সরকার সেটাকে কিভাবে ডিনাই করতে পারে? সুতরাং টাকার যে লেনদেন হয়েছে, আরো একবার এটা প্রমাণ হলো যে শুধুমাত্র একটা চাকরির ক্ষেত্রে নয়, আমরা দেখেছি অতীতে প্রাইমারির ক্ষেত্রেও টাকার গল্প উঠে এসেছে, অন্যান্য পোস্টের চাকরির ক্ষেত্রে টাকার গল্প উঠে এসেছে। বনমন্ত্রী থাকাকালীন জ্যোতিপ্রিয় মল্লিক সেখানে টাকা নিয়ে বেশ কয়েকজনকে রিক্রুট করেছেন, সেই গল্প উঠে এসেছে। রেশনে টাকার দুর্নীতি উঠে এসেছে। দুর্নীতি কোন জায়গায় নেই? তৃণমূল মানেই হলো দুর্নীতি। পরিষ্কার একটা দেখতে পাওয়া যাচ্ছে যে প্রতিটা জায়গায় প্রতিটা ক্ষেত্রে টাকা ছাড়া এক পাও এগোনোর জায়গা নেই। সুতরাং স্বীকার না করে আর কোনো উপায় নেই। কিন্তু এখন একটাই জিনিস দেখার, যে যারা টাকা দিয়ে গেল, চাকরিটা পেলো, এতদিন চাকরি করলো, তাদেরকে সেগ্রিগেশন করে বাদ দেওয়া যাবে তো? যদি না দেওয়া হয় তাহলে তাদের জায়গায় যে যোগ্য প্রার্থীরা এখনো পর্যন্ত চাকরির আশায়, ধরুন এই রাজপথে এখনো পর্যন্ত মিটিং মিছিল করে চলেছে বা রাত জেগে অপেক্ষা করছে, পুলিশের জুতো খেয়ে লাথি খেয়ে হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে, তাদের কি পরিস্থিতি হবে? এই কথাগুলো ভাবার দরকার। বা জেনুইন যারা পরীক্ষা দিচ্ছে, তাহলে তো একটা সমাজ ব্যবস্থা, একটা ধরুন আপনার কি বলে ওইটাকে, একটা সিস্টেম পুরোটাই ধ্বংস হয়ে যাবে। কারণ এই মামলা যখন প্রথম হিয়ারিং এ উঠেছিল, আমি আজকের কথা বলছি না, আজকে তো হিয়ারিং শেষ হয়ে গেছে, যখন প্রথম হিয়ারিং এ উঠেছিল জাস্টিস DY চন্দ্রচূড়ের ঘরে জাস্টিস চন্দ্রচূড় কিন্তু একটা কথা বলেছিলেন, যে ওই কাঁকড়টা বাছা যাবে কি করে, চাল থেকে কাঁকড়টা বাছা যাবে কি করে? কারণ পুরো জিনিসটাই তো একটা মিসঅ্যাপ হয়ে আছে। কে কোথায় ইল্লিগাল ভাবে ঢুকেছে সেটা সিবিআই একরকম বলছে। কারণ হচ্ছে যে আজকে ওয়েমার শিট নষ্ট হয়ে গেছে, স্ক্যান্ড কপিটাই যে সঠিক সেই ব্যক্তির, সেটাও তো নিশ্চয়তা দেওয়ার কোনো জায়গা নেই। সুতরাং একটা মানে ভজঘট পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এই টাকার ব্যাপারটা রাজ্য সরকার কার্যত যে স্বীকার করে নিয়েছে, এতে অন্তত মনে হয় যে তাদের যদি একটু বোধোদয় হয়, বা এটা তারা মানে আর ডিনাই করার মতন জায়গা নেই, সেই জন্য মানে কার্যত আর তাদের পেছনোর জায়গা নেই। বোর্ডও যেখানে বলেছে যে কারচুপি হয়েছে, সেখানে এইটা স্বীকার করে নেওয়া ছাড়া রাজ্য সরকারের কাছে আর কোনো পথ খোলা ছিল না, সেই জন্য তারা স্বীকার করতে বাধ্য হয়েছে। এই যে 5,000 চাকরি প্রার্থীদেরকে বেনিয়ম ভাবে বা বেআইনি ভাবে আর্থিক লেনদেনের মাধ্যমে নিয়োগ করা হয়েছে, এখানে যে টাকা পয়সার যে লেনদেন, এই যে প্রায় অন্তত পক্ষে দেখা যাচ্ছে প্রায় যেখানে 10 লক্ষ টাকার ওপরে এক একজন মাথা পিছু দেওয়া হয়েছে, সেই জায়গায় যে 5,000-এর যে এই যে নিয়োগ প্রক্রিয়ায় যে 5,000 চাকরি প্রার্থীর যে বিপুল অঙ্কের টাকার একটা লেনদেন, এই টাকাটা কোথায় গেল? টাকাটার আসল যে গ্রহীতাকে, ওই যে আপনারা দেখেছিলেন না, অপার বাড়ি থেকে টাকা পাওয়া গেছে, কান টানলে মাথা আছে, ওইটাই তো হচ্ছে সোর্স। প্রাইমারি এবং সেকেন্ডারি তার মাথায় বসেছিল তখনকার দিনের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সুতরাং টাকার শেষ ভাগটা অ্যাকচুয়ালি, এই টাকাটা বহু টাকাই এর মধ্যে এখানে ওখানে এরোর পকেটে চলে গেছে। এই টাকার দেওয়ার যে ব্যাপারটা, যতদূর সম্ভব মানে আমি যতটুকু জানি, ধরুন ক্যান্ডিডেট কখনোই
লাস্ট যে লোকটি টাকা নিচ্ছে তার কাছে পৌঁছাতে পারতো না। ক্যান্ডিডেটদের কাছে বিভিন্ন লোক মারফত প্রস্তাব আসতো। ক্যান্ডিডেট যদি সেই প্রস্তাব অ্যাকসেপ্ট করলো বা কিছু নেগোসিয়েশন করলো, সে হয়তো বললো 15 লাখ লাগবে, এ কিছু নেগোসিয়েশন করলো, করার পরে জমি বেচে হোক, গয়না বন্ধক দিয়ে হোক, বা যেভাবে হোক বাড়ি মর্টগেজ রেখে হোক, তারা টাকার জোগাড় করলো। জোগাড় করে এবার তথাকথিত, আর বেশিরভাগ দেখবেন এটা মফস্বল এরিয়াতে বেশি হয়েছে, তথাকথিত সেই লোকটাকে সে টাকাটা তুলে দিল। এবার যে লোকটি টাকাটা নিল তার আবার মাথায় কেউ রয়েছে, সেটা দেখা গেল যে রাজ্য সরকারেরই কোনো প্রতিনিধি, তার মাথায় আবার মন্ত্রীর লোক রয়েছে, তারপরে যাচ্ছে মন্ত্রী, এবং মন্ত্রীর ইনস্ট্রাকশন অবশ্যই এখানে রয়েছে, যার জন্য সিবিআই তাদেরকে আজকে অ্যাকিউজ করেছে। এইভাবে টাকাটা পুরো মানে হাত বদল হতো। তার কারণ হচ্ছে যে আমি বলি, এই ধরনের একটা মামলায় ঘোলা থানা, সোদপুর ঘোলা থানা এরকম একজনকে অ্যারেস্ট করেছিল, এবং অ্যারেস্ট করার পরে মানে যখন যারা টাকা দিয়েছিলেন বা ইত্যাদি তাদের লিখিত অভিযোগ, তাদের হয়ে আমি মামলা করেছিলাম, তাদের লিখিত অভিযোগের ভিত্তিতেই সেই অ্যারেস্ট করা হয়। এবং পরবর্তীকালে যখন এই মামলার বিষয়ে সেই ঘোলা থানার সঙ্গে আমার কথা হয়, তাদের যে আইওর সঙ্গে আমার কথা হয়, তিনি বলেছেন যে উকিলবাবু, আমি তো সিডি কাউকে দেখাতে পারি না, কিন্তু তা মানে টাকার লেনদেন যে কত অবধি হয়েছে, আমরা ইনভেস্টিগেশন করে যে কি কি পেয়েছি, বলছে যে একজন কাউন্সিলর থেকে শুরু করে একজন মন্ত্রী তৎকালীন দিনে, মানে এটা প্রায় আমি আপনাকে বছর 4 আগের কথা বলছি, তার সঙ্গে সরাসরি যুক্ত, এবং সবাই লাভবান। হ্যাঁ, এবং সবাই বেনিফিটেড হয়েছে, সবাই লাভবান হয়েছে। এবং হচ্ছে যে স্কুল পরিচালনা কমিটির কিছু সদস্য, তাদের মাধ্যমেও লেনদেন হয়েছে, তারাও র্যাডারে রয়েছে, আমরা তাদেরকেও পরবর্তীকালে করব। এই যে উল্টো পিরামিডের শেষ ভাগ, তাহলে কি শুধু পার্থ চট্টোপাধ্যায়, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পর্যন্তই সীমিত ছিল, নাকি মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত কোনো খবর যায়নি, বা আর্থিক লেনদেনের সাথে কোনোভাবেই উনি কোনো খোঁজ রাখেননি? দেখুন, একটা আমাদের বাংলায় প্রবাদ রয়েছে যে কান টানলে মাথা আসে। এখন তার অধস্তন লোকজনরা, তার আন্ডারের মন্ত্রীরা টাকা পয়সা লুটে পুটে খাচ্ছে, নয় ছয় করছে, এখানে ওখানে নামে বেনামে বাংলো বাড়ি তৈরি করছে, বিদেশে অ্যাকাউন্টে টাকা পাচার করছে, ঠিক আছে? আর মুখ্যমন্ত্রী, তিনি সততার প্রতীক বলে সারা কলকাতায় পোস্টার দিচ্ছেন, ভাঙা পায়ে ফুটবল খেলে দলকে জেতাচ্ছেন। এটা তো কোথাও রিলেট করা যাচ্ছে না, না, এটা তো আপনাকে মানতে হবে। এবং আরো একটা বড় ব্যাপার, এই টাকার একটা সিংহভাগ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে গ্রাস করেছে, একদম পরিষ্কার কথা। কারণ যারা এই টাকাটা নিত বিভিন্ন সোর্স থেকে, তাদের কলাম থেকে, তাদের বয়ান থেকে, পুলিশের বিভিন্ন গোপন রিপোর্ট থেকে, যেগুলো বিভিন্ন আইও বা তাদের লয়ারদের সঙ্গে আমাদের কোর্টের বাইরে যতটুকু কথা হয়েছে, তারা বলেছে যে এই সমস্ত আসামিরা তাদেরকে এইসব বলে টাকা নিয়েছে, যে এই টাকা শিক্ষামন্ত্রীকে এবং হচ্ছে যে ওর বাড়ি অবধি দিতে হবে, মুখ্যমন্ত্রী বাড়ি অবধি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি অবধি টাকা যাবে, পৌঁছে দিতে হবে। সুতরাং যায়নি। দেখুন, এবার গেছে কি না গেছে সেটা তদন্তের বিষয়, সেটা তদন্ত করার কোনো রাইট আমার নেই, আমি সেই তদন্তের ব্যাপারে কিছু বলতেও পারি না। কিন্তু টাকা বা এদের নামগুলো যেভাবে জড়িয়েছে আজকে অন্যান্য মামলায়, সুতরাং তারা যে দোষী নয় এটা কেউ বলতে পারে না, দোষী অবশ্যই 100%। কিন্তু আরো একটা ব্যাপার হচ্ছে যে আজকে আমাদের দেশের কোনো সিস্টেম কি আছে যে এই লোকগুলোর, যারা ফেক চাকরিগুলো করছে, যে টাকাগুলো নিয়েছে, বা যারা টাকাগুলো দিয়ে এই ফেক চাকরি দিয়েছে, তাদের চাকরিগুলো চলে যাক আর তাদের টাকা বা তাদেরকে ফেরত দেওয়া, কেউ তো স্বীকারই করবে না, কেউ টাকা দিয়েছে বা কিছু, যেগুলো কিছু অভিযোগ হয়েছে বা যারা পায়নি, টাকা দিয়েও পায়নি, তাদের অভিযোগের ভিত্তিতে কিছু লোক অ্যারেস্ট হয়েছে, হিমশৈলের চূড়া মাত্র। পুরো টাকাটা, আমি আপনাকে কথা বলছি, বিভিন্ন ভোট এবং সরকারের বিভিন্ন স্কিম, সেই সমস্ত স্কিমে অন্যায়ভাবে সেই টাকাগুলোকে ইউজ করা হয়েছে। বিভিন্ন মন্ত্রী এই টাকাগুলোকে নিজেদের মানে দপ্তরের এই চাকরিগুলোর ক্ষেত্রে নিজেদের দপ্তরে বিভিন্ন অ্যামিউজমেন্টের জন্য ব্যয় করেছেন, তাদের পারিবারিক অ্যামিউজমেন্টের জন্য ব্যয় করেছেন। যদি সঠিকভাবে তদন্ত করা হয়, যদি সঠিকভাবে সমস্ত কিছু এভিডেন্স কালেক্ট করা হয়, তাহলে আজকে এই মামলার রায়ের জন্য, এই মামলার রায় যদি হয়, মন্ত্রিসভার একটা বড় অংশ জেলের পিছনে থাকার কথা, কিন্তু আদৌ কি সেটা হবে?
সিবিআই যে রিপোর্ট দিয়েছে অথবা টোটাল ইনভেস্টিগেশন যেভাবে হয়েছে, তাতে তো আমার মনে হয় সর্ষের মধ্যেই ভূত রয়েছে। অন্তত ক্যান্ডিডেট গুলো যেগুলো জেনুইন চাকরি পাওয়ার কথা, তাদের চাকরিগুলো অন্তত হোক, আর যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরিগুলো অন্তত যাক। এইটুকু হলেই বাংলার মানুষ অন্তত এই যে পরীক্ষার যে সিস্টেম, এসএসসির যে পরীক্ষার যে প্রসিডিওর, এর উপরে ভরসা রাখতে পারবে এবং একটা স্বচ্ছ ভাবমূর্তি এসএসসির ওপরে মানুষে ফিরে পাবে। এই যে দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবে কি দায়ী নয়? যেখানে মুখ্যমন্ত্রীকে বারবার বলতে শোনা গেছে যে মুখ্যমন্ত্রী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, আমাকে দেখে ভোট দিন। যেখানে বারবার দেখা গেছে পঞ্চায়েত ভোট থেকে শুরু করে পুরসভা ভোট, বিধানসভা ভোট এবং লোকসভা ভোটেও তিনি বলেছেন বারবার যে আমাকে দেখে, আমি সততার প্রতীক, আমাকে দেখে ভোট দিন। তাহলে সেই জায়গায় যদি তাকে দেখে ভোট দিয়েছেন মানুষ এবং দুর্নীতি হলে তাহলে তার কোনো কেন যোগ সাজস বা তার কোন দায় থাকবে না? তাই এড়াতে পারেন কি কোনোভাবে? না, দায় এড়ানোর জায়গা নেই। পুলিশ মন্ত্রী তিনি, বহুকাল আগেই তার রিজাইন দেওয়া উচিত ছিল। পুলিশের একের পর এক দুর্নীতি, সেগুলো যদিও অন্য প্রসঙ্গে। এই শেখ শাহজাহান থেকে শুরু করে সমস্ত লোকগুলোকে লুকিয়ে রাখা, যেগুলো রেপের আসামি, সরকার পক্ষের ওপরে বসে আছে, যেগুলো হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ করে, এই কলকাতার মেয়র, এগুলোকে ইমিডিয়েট জেলে ঢোকানো উচিত, ইমিডিয়েট জেলে ঢোকানো উচিত। কিন্তু তার ক্ষমতা নেই। আমি অনেকদিন আগে বলেছি এগুলোকে জেলে ঢোকাতে গেলে তৃণমূল কংগ্রেস ভেঙে যাবে। সমস্ত ব্যর্থতার দায় নিয়ে তাকে চলতে হবে। কিন্তু গোড়ায় গলদ যেটা অন্য বিরোধী দলের, তারা হচ্ছে রাজনীতিটা এখানে ব্রেনের, রাজনৈতিক ব্রেনে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা শিশু, দুর্বল, অনেক খুব ভালো শব্দ, তারা একটা শিশু, তারা শিশু। তাদের এখনো বহু 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 মাইল, হাজার হাজার মাইল তাদেরকে দৌড়াতে হবে, তবে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ব্রেনের কাছাকাছি তারা পৌঁছাতে পারবে। তারা একটা শিশু। রাজনৈতিক বুদ্ধি মমতা বন্দ্যোপাধ্যায়ের সারা দেশের যত রাজনীতিবিদ রয়েছে তার মধ্যে এই মুহূর্তে আমি মনে করি রাজনৈতিক বুদ্ধিতে, রাজনৈতিক চালে সারা দেশে এই মুহূর্তে নরেন্দ্র মোদীর পরেই মমতা বন্দ্যোপাধ্যায়, সারা দেশে এরকম কোনো মুখ্যমন্ত্রী নেই। তাই চিটিংবাজি করে, ধাপ্পাবাজি করে, টাকা নিয়ে, বর্বরোচিত আক্রমণ করে, ধর্ষণ করে, সবকিছু করেও তার সরকার আজকে ছড়ি ঘোরাতে পারে। আর বিরোধীরা বলে মাটির মানুষ দিয়ে লড়াই করব, কিন্তু মাটির মানুষ খুঁজে পায় না। উপনির্বাচনে 6-0 হার এবং বাকিটা মানুষের আস্থা অর্জন। বড় বড় কথা বললে তো হয় না। দিল্লিতে যা হয়েছে পশ্চিমবঙ্গে আগে যদি করে দেখাতে পারে বিরোধীরা, তাহলে মনে করব। কিন্তু ওই জোট ঘোট এইগুলো করে নিজেদের একদম মাথা কেটে ফেলেছে বিরোধীরা। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে বিজেপি দেশ শাসন করছে ঠিকই, কিন্তু বিজেপি এখন আস্তে আস্তে কি, মানে আমি সত্যি কথা বলতে কি, বিজেপির ওপরে মানুষ যে সম্পূর্ণ আস্থা রাখছে এটা আমার মনে হচ্ছে না। কারণ স্ট্র্যাটেজিক জায়গা থেকে কেন বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের কোনো ভালো কাজকে, যেটা কেন্দ্র সমর্থন করছে, পশ্চিমবঙ্গে ভালো স্কুলে পড়াশোনা হচ্ছে, কেন্দ্র সমর্থন করছে, পশ্চিমবঙ্গে স্কুলগুলোতে ভালো শিক্ষার পরিবেশ হয়েছে, স্কুলগুলোকে সমর্থন করছে, রাজ্যপাল বেশ কিছু ইস্যুতে সমর্থন করছেন, বিরোধীরা চিৎকার চেঁচামেচি করছে, উচিত নয় বা এই ধরনের কথা বলছে, বিশেষ করে বিজেপি। কেন ভাই? তাহলে কি সেটিং তত্ত্ব? তাহলে রাজ্যপালকে তোমরা নিয়ে এসছো, তোমাদের ওই কথা বলতে হবে? এরকম যদি হয় তাহলে ভাই তোমাদেরকে এনে এনে নিজের মাথা কাটার মতন ভুল পশ্চিমবঙ্গবাসী কেন করবে সেটাও চিন্তা ভাবনা করে দেখা উচিত। সেই জায়গাটাতে বিরোধীরা যদি স্ট্রং না হতে পারে, তৃণমূল রাহাজানি ধাপ্পাবাজি করেও আমার মনে হয় 26 সালেও ক্ষমতাতে থাকবে। সেই জন্য বিরোধীরা তাকে রাজনৈতিকভাবে পরাজিত করার জন্য যেটা করা দরকার, বিজেপি সেটা করতে পারছে না। আমি একদম অকপটে বললাম বিজেপি সেটা করতে পারছে না। বিজেপিও নিজের আখের গোছানোর চেষ্টা করছে। মানুষের ভাতের হাঁড়িতে তৃণমূলের মতো ঢুকতে না পারলে পশ্চিমবঙ্গের গদি দখল করা অত্যন্ত কঠিন।